আপনারা যারা ডব্লিউপি এসএসসি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য রিভিশন জিকে প্র্যাকটিস সেট 2। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু নতুন এবং কিছু পুরনো প্রশ্নোত্তরের বেস্ট কম্বিনেশন নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনাদের জন্য টার্গেট দেওয়া হলো 36। আর রেকর্ডিংয়ের কিছু ইস্যুর জন্য আমাদের ভিডিওগুলি আসতে দেরি হচ্ছে, যার জন্য আমরা খুবই দুঃখিত। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 1991 সালে। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হয়েছিলেন, তবে পরের বছর অর্থাৎ 1192 সালে দ্বিতীয় যুদ্ধে তিনি পরাজিত হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি কেমন? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি কেমন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ত্রিস্তরীয়। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ভারতে 3টি স্তরে পঞ্চায়েতি ব্যবস্থা চলে: গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, ডেকান ট্র্যাপ ভারতের কোন অঞ্চলে দেখা যায়? ডেকান ট্র্যাপ ভারতের কোন অঞ্চলে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমি। প্রাচীন আগ্নেয়গিরির লাভা জমে এই অঞ্চলটি গঠিত হয়েছে। ধাপে ধাপে সিঁড়ির মতো ভূমিরূপ হওয়ার কারণে একে ডেকান ট্র্যাপ বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, মাদাম ভিকোজি রুস্তম কামা। তিনি বিদেশে ভারতীয় বিপ্লবীদের সংগঠিত করেছিলেন এবং 1907 সালে জার্মানিতে প্রথমবার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পতাকা উত্তোলন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 110 নম্বর ধারা। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে, কোনো বিল অর্থ বিল কিনা তা স্থির করার চূড়ান্ত ক্ষমতা লোকসভার স্পিকারের থাকে। দেখে নেব পরের প্রশ্নটি। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, লোহা। সিন্ধু সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তারা তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানলেও লোহার ব্যবহার তাদের কাছে অজানা ছিল। ভারতে লোহার ব্যবহার শুরু হয় বৈদিক যুগে। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, সরোজিনী নাইডু। ভারতের কোকিল নামে পরিচিত সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়ে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হওয়ার গৌরব অর্জন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং আয়তনের দিক থেকে এটি রাজ্যের ক্ষুদ্রতম জেলা। অন্যদিকে আয়তনে বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 5 বছর। সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টনের পরামর্শ দেওয়ার জন্য অর্থ কমিশন গঠন করেন। দেখে নেব পরের প্রশ্নটি। শিবাজি কত সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেন? শিবাজি কত সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেন?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক ১৬৭৪ সালে। ১৬৭৪ সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং তিনি ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ১১ নম্বর প্রশ্নটি হলো কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ গুজরাট। এটি একটি লবণাক্ত জলাভূমি অঞ্চল। কচ্ছের রণ গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এবং এটি বন্য গাধার অভয়ারণ্যের জন্য বিখ্যাত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ১২ নম্বর প্রশ্নটি হলো ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার ক্ষমতা কার আছে? ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার ক্ষমতা কার আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয়। সংবিধানের কোনো অংশের সঠিক অর্থ নিয়ে বিতর্ক দেখা দিলে সুপ্রিম কোর্টের ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হয়। দেখে নেব পরের প্রশ্নটি। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক অশ্বঘোষ। কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি অশ্বঘোষ সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি লিখেছিলেন। এটি গৌতম বুদ্ধের জীবনী। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে ১৪ নম্বর প্রশ্নটি হলো কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে? কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ পক প্রণালী। ভারত ও শ্রীলঙ্কার মাঝে সংকীর্ণ জলভাগটি হল প্রক প্রণালী। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উত্তর অংশের মাঝে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ১৫ নম্বর প্রশ্নটি হলো ভারতে কত সালে প্রথম রেলপথ চালু হয়? ভারতে কত সালে প্রথম রেলপথ চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক ১৮৫৩ সালে। লর্ড ডালহৌসির আমলে ১৬ই এপ্রিল ১৮৫৩ সালে বোম্বে থেকে থানে পর্যন্ত ২১ মাইল দীর্ঘ পথে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ১৬ নম্বর প্রশ্নটি হলো সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ ৩২ নম্বর ধারা। ৩২ নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা তাদের মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন। দেখে নেব পরের প্রশ্নটি। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ কালিম্পং। কালিম্পং তার বিভিন্ন ধরনের বিরল অর্কিড এবং নার্সারির জন্য বিশ্বজুড়ে পরিচিত, তাই একে অর্কিড শহর বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ১৮ নম্বর প্রশ্নটি হলো বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের পরাজিত করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি এবং বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এবং তার রাজ্যসভায় নবরত্ন বিরাজ করতেন। দেখে নেব পরের প্রশ্ন। আজকের ১৯ নম্বর প্রশ্নটি হলো ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ ১৯৫০ সালে। ১৯৫০ সালে ভারত সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে এটি গঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন এর প্রথম চেয়ারম্যান। বর্তমানে এর জায়গায় নীতি আয়োগ কাজ করছে। দেখে নেব পরের প্রশ্নটি। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল কোনটি? ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ দেবপ্রয়াগ। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ২১ নম্বর প্রশ্নটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর।
1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধিক্কার জানিয়ে রবীন্দ্রনাথ তার নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, পার্ট 3। সংবিধানের বারো থেকে 35 নম্বর ধারায় পার্ট 3-তে বা পার্ট 3-এ ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, লোকটাক হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মণিপুর। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এখানে ভাসমান দ্বীপের মতো এক প্রকার ঘাস দেখা যায়, যাকে ফুমদি বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আর্যরা ভারতে কোন পথে এসেছিল? আর্যরা ভারতে কোন পথে এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, খাইবার গিরিপথ। মধ্য এশিয়া থেকে হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপথ দিয়ে আর্যরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধান সভায় জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়? ভারতের সংবিধান সভায় জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 22শে জুলাই 1947 সালে। স্বাধীনতা পাওয়ার কিছুদিন আগে 1947 সালের 22শে জুলাই পিঙ্গালি ভেঙ্কাইয়া নকশা করা জাতীয় পতাকাকে সংবিধান সভা গ্রহণ করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, বেঙ্গালুরু। ভারতের তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি শিল্পের প্রধান কেন্দ্র হওয়ায় বেঙ্গালুরুকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির আদলে এই নাম দেওয়া হয় বা এই নামে ডাকা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত আছে? সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, এলাহাবাদ স্তম্ভলিপি। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা এই লিপিটি সমুদ্রগুপ্তের দিগ্বিজয় এবং শাসনকাল সম্পর্কে প্রধান উৎস, আর এটি সংস্কৃত ভাষায় লেখা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 550 জন। বর্তমানে লোকসভার আসন সংখ্যা 550 জন। এটি আগে 552 জন ছিল, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান মনোনয়ন বাতিল হয়েছে। আর এর মধ্যে 530 জন রাজ্য থেকে এবং 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কল্যাণী ও দুর্গাপুরের মতো শিল্পনগরী গড়া এবং আধুনিক পশ্চিমবঙ্গ গঠনে বিশেষ অবদান রাখায় তাকে রাজ্যের রূপকার বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, রাভি বা ইরাবতী নদী। হরপ্পা ছিল বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইরাবতী নদীর বাম তীরে। অন্যদিকে মহেঞ্জোদারো শহরটি সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল। দেখে নেব পরের প্রশ্নটি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, আনাইমুদি। কেরালা রাজ্যের আনাইমালাই পর্বত শ্রেণীতে অবস্থিত আনাইমুদি, যার উচ্চতা 2695 মিটার, এটি হলো দক্ষিণ ভারত এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত পদে থাকেন। অন্যদিকে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 62 বছর। আজকের 33 নম্বর প্রশ্নটি হলো, মারাঠা কেসরি ও মারাঠা পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? মারাঠা কেসরি ও মারাঠা পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক মারাঠি ভাষায় কেসরি এবং ইংরেজি ভাষায় মারাঠা পত্রিকা প্রকাশের মাধ্যমে দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 34 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, কন্যাকুমারী। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হল কন্যাকুমারী। তবে যদি সামগ্রিকভাবে ভারতের শেষ বিন্দুর কথা বলা হয় তবে উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। দেখে নেব পরের প্রশ্নটি। ভোট দেওয়ার অধিকার সংবিধানের কোন ধারায় আছে? ভোট দেওয়ার অধিকার সংবিধানের কোন ধারায় আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 326 নম্বর ধারায়। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছর বা তার বেশি বয়সের নাগরিকদের কোনো বৈষম্য ছাড়াই ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 1915 সালে। 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি পাকাপাকিভাবে ভারত ফেরেন। এই দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, অমরকণ্টক পর্বত। মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে এই নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে মিশেছে, আর এটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, নীল দর্পণ নাটকটির লেখক কে? নীল দর্পণ নাটকটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, দীনবন্ধু মিত্র। নীল চাষিদের ওপর ইংরেজদের অত্যাচারের করুণ কাহিনী এই নাটকে চিত্রিত হয়েছে। পরে মাইকেল মধুসূদন দত্ত এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে দিতেন? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কে দিতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। পরিকল্পনা কমিশন খসড়া তৈরি করলেও 1952 সালে গঠিত এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেই পরিকল্পনার উপর শেষ সিলমোহর বা অনুমোদন প্রদান করত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, কাশ্মীর। একাদশ শতাব্দীতে কলহনের লেখা রাজতরঙ্গিনী হল ভারতের প্রথম নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ। এটি থেকে প্রাচীন কাশ্মীরের রাজবংশগুলোর কাহিনী জানা যায়। তাহলে এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন বা আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারলেন বা আমাদের টার্গেট অতিক্রম করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।